মাত্র 20 মিনিটে আমি হচ্ছে উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারের তোমার গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থেকে এমসিকিউ আসতে পারে এবং কিছু এমসিকিউ তোমাদেরকে সলভ করে দেখাবো। তো দেখো এখানে আমি অনেকগুলো হচ্ছে এমসিকিউ নিয়ে আসছি, এমসিকিউগুলো আমরা সলভ করব। ঠিক আছে, এর আগে আমি কিছু টপিক তোমাদেরকে দেখাই দিই, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। আচ্ছা দেখো, তাহলে এখানে জনপ্রজননের মূল উদ্দেশ্যটা কি? ভ্রূণ সৃষ্টি, তার বিকাশ এবং হচ্ছে তার প্রকাশ, এটা হচ্ছে জনপ্রজননের মূল উদ্দেশ্য। এবং ভ্রূণ সৃষ্টি এবং বিকাশের বৈজ্ঞানিক আলোচনায় উদ্ভিদ ভ্রূণবিজ্ঞান বা প্লান্ট এমব্রায়োলজি। এখন প্রজননটাকে মেনলি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে যৌন প্রজনন, এটা হচ্ছে অযৌন প্রজনন। আরেক ধরনের প্রজনন আছে যেটাকে বলা হয় পার্থেনোজেনেসিস বা হচ্ছে অপুংজনি। ঠিক আছে, অপুংজনি। আচ্ছা এবার দেখো, আবৃত উদ্ভিদের যৌন প্রজনন কোন ধরনের? ওগেমার ধরনের। ওগেমার ধরনের প্রজনন মানে কি? এই জায়গায় ডিম্বাণুটা কেমন থাকে? বড় এবং হচ্ছে নিশ্চল থাকে, আর শুক্রাণুটা কি থাকে? ছোট এবং হচ্ছে সচল। ঠিক আছে, তাহলে তোমরা জানো। আচ্ছা, পরাগরেণুর গঠনের ভিতরে খেয়াল করো কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে পরাগরেণুর দুইটা ত্বক থাকে, বাইরের ত্বক যেটা বহিত্বক বা হচ্ছে এক্সাইন। এক্সাইনে অনেকগুলো রাসায়নিক উপাদান থাকতে পারে, বিভিন্ন রাসায়নিক থাকতে পারে, এর ভিতরে প্রধান উপাদান হচ্ছে স্পোরোপলিন, গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে, গুরুত্বপূর্ণ জায়গা। আর ইনটাইনটা কি? বেশ পাতলা এবং হচ্ছে সেলুলোজ নির্মিত। ঠিক আছে, সেলুলোজ নির্মিত। ওকে, আচ্ছা তারপর আসো, তারপর হচ্ছে পরাগরেণুতে একাধিক জার্মপোর, প্রায় 20টা পর্যন্ত জার্মপোর থাকতে পারে। তুমি ছবিতে দেখলে তুমি বুঝতে পারবা। দেখো বাইরের দিকে, ঠিক আছে, বাইরের দিকে এটা হচ্ছে এক্সাইন, ভিতরের দিকে ল্যাট, এটা হচ্ছে ইনটাইন, ভিতরের দিকে ত্বকটা হচ্ছে ইনটাইন। ঠিক আছে, আচ্ছা বাইরের দিকে যেটা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এক্সাইন, বহিত্বক। আর ভিতরের দিকে যেটা সেটা হচ্ছে ইনটাইন। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ইনটাইন। তারপর দেখো এই জায়গায় জনন ছিদ্র বা রেণুরন্ধ্র বা হচ্ছে জার্মপোর। ওকে, এই জায়গায় দুইটা নিউক্লিয়াস দেখা যায়। ঠিক আছে, একটা হচ্ছে জনন নিউক্লিয়াস, একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসটা বড়, জনন নিউক্লিয়াসটা ছোট। ঠিক আছে, তারপর দেখো জনন নিউক্লিয়াস থেকে পরবর্তী দুইটা পুংগেমিট আসে, জনন নিউক্লিয়াস থেকে। ঠিক আছে, পুংগেমিট আসে, এটা তোমরা জানো। তাহলে দেখো এই জায়গায় পরাগরেণু নিউক্লিয়াস, পরাগরেণু এখান থেকে একটা হচ্ছে জনন নিউক্লিয়াস আর একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এখানে মেনলি কী হয় তোমার হচ্ছে যে এই 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 যে এখানে দেখো, এখানে মেনলি কী হয় যে পরাগরেণুর যে নিউক্লিয়াসটা থাকে এটা বিভাজিত হয়, দুটো অসম নিউক্লিয়াস তৈরি করে, যেটা আমি তোমাকে বললাম যে অসম নিউক্লিয়াস। একটা বড়টা হচ্ছে নালিকা নিউক্লিয়াস এবং ছোটোটাকে বলা হয় জনন নিউক্লিয়াস। ঠিক আছে, এই যে জনন নিউক্লিয়াস, একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। ওকে, তো এটা বুঝবো আশা করি। তো জনন নিউক্লিয়াস, পরে এখান থেকে দুইটা পুংগেমিট আসে। ভেরি গুড। এবার আসো ডিম্বকের গঠন। তাহলে ডিম্বকের ক্ষেত্রে দেখো যে ডিম্বক নারী, এই যে এখানে স্ট্রাকচার, এটা হচ্ছে ডিম্বক নারী। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে ডিম্বক নাভি। তুমি ছবি দেখলে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, ছবি দেখলে বুঝতে পারবা। নিউসেলাস বা ভ্রূণপোষক, এখানে নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু তারা দেখাইছে। ঠিক আছে, তারপর হচ্ছে ডিম্বক ত্বক, ডিম্বক ত্বক ক্ষেত্রে বহিত্বক এবং হচ্ছে অন্তঃত্বক, তারা এখানে ছবিতে সুন্দর করে দেখে, তুমি ছবি দেখলেই বুঝতে পারবা। ওকে, তারপর ডিম্বক রন্ধ্র। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে ডিম্বক রন্ধ্র। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে ডিম্বক মূল। তুমি ছবিটা খেয়াল করবা ভালো মতে। ঠিক আছে, ছবিটা ভালো মতো খেয়াল করবা, তাহলে তোমার জন্য জিনিসটা বুঝতে খুব ইজি হবে। ঠিক আছে, জিনিসটা বুঝতে খুব ইজি হবে। এবং মাঝখানে এই যে স্ট্রাকচারটা, এই যে থলির মতো স্ট্রাকচার, এটা হচ্ছে কি? ভ্রূণথলি, তাই না? এই জায়গাটা হচ্ছে আমাদের ভ্রূণথলি। ঠিক আছে, ভ্রূণথলি। এবং ভ্রূণথলির ভিতরে কি থাকে? ডিম্বাণু থাকে। ডিম্বাণু দুই পাশে কি থাকে? সহকারী কোষ থাকে, আর এই পাশে থাকে প্রতিপাদক কোষ, আর মাঝখানে তোমার সেকেন্ডারি নিউক্লিয়াস। ঠিক আছে, আমরা একটু পরে এটা নিয়ে কথা বলবো। ওকে, এটা আমরা পারছি। আচ্ছা, এখন ভ্রূণথলির ভিতরে দেখা যায় সেম কথা যেটা আসলাম, যে গর্ভযন্ত্র। এই ব্যাপারটা, গর্ভযন্ত্রটা খেয়াল করো। গর্ভযন্ত্র হচ্ছে তিনটা কোষ দ্বারা গঠিত, এবং মাঝখানে যে বড় কোষ এটা হচ্ছে ডিম্বাণু, এবং হচ্ছে বাইরের দিকে ছোটো দুটা কোষ, এটা হচ্ছে সহকারী কোষ। ঠিক আছে, তাহলে এগুলো তুমি দেখলে বুঝতে পারবা যে এখানে আমার এই জায়গায় এই জায়গায় মাঝখানে যেটা বড় আছে এটা হচ্ছে ডিম্বাণু, আর দুই পাশে এরা হচ্ছে কি? সহকারী কোষ। এদেরকে মিলেই আমাদের কি এই যে এটাই মিলে হচ্ছে আমাদেরকে গর্ভযন্ত্র। তাহলে গর্ভযন্ত্রের তিনটা কোষের ভিতরের দিকে বড় কোষটা হচ্ছে ডিম্বাণু, বাইরের দিকে ছোটো কোষ দুটো, এটা হচ্ছে সহকারী কোষ, সিনার্জিড। আর প্রতিপাদক কোষ এটা তিনটা, তাই না? প্রতিপাদক কোষ তো আমরা দেখাইছি। ওকে, আবার সেকেন্ডারি নিউক্লিয়াস আমরা দেখাইছি, টুয়াইসেন, দুটো নিউক্লিয়াস, তাহলে টুয়াইসেন। ঠিক আছে, ডিপ্লয়েড নিউক্লিয়াস হবে সেকেন্ডারি নিউক্লিয়াস বা হচ্ছে গৌণ নিউক্লিয়াস। ওকে, আচ্ছা এখন একটা গুরুত্বপূর্ণ জায়গা ভাই, এই জায়গাটা যে ডিম্বকের প্রকারভেদের ভিতরে, এখান থেকে ভাই মেইনলি তুমি হচ্ছে উদাহরণগুলো পড়বা। ঠিক আছে, উদাহরণগুলো সবথেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, উদাহরণগুলো সবথেকে গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ, অধোমুখী ডিম্বকের উদাহরণ, ঠিক আছে, পার্শ্বমুখীর উদাহরণ। ঠিক আছে, এই উদাহরণগুলো হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি সুন্দর করে ছন্দ দিয়ে দিয়েছি, দেখো ঊর্ধ্বমুখী ডিম্বক। ঠিক আছে, কীভাবে মনে রাখবা? গোলাপি বিষ পান করে ঊর্ধ্বে চলে গেল। ঠিক আছে, গোলাপি, তাহলে গোলমরিচ, বিষ কাটালি পানি মরিচ, আর হচ্ছে পান। ঠিক আছে, এই যে পান। ঠিক আছে, অধোমুখী ডিম্বক এক্সাম্পলগুলো মেনলি পড়বা। রেশমি, ছলনাময়ী, তাহলে শ্রেণী, শিম এবং হচ্ছে ছোলা। পার্শ্বমুখী ক্ষুদ্রপাপ, ক্ষুদিপানা, পপি আফিম। আর বক্র সকাল দিয়ে বক্রমুখী, সরিষা, কালকা সন্ধ্যা। ঠিক আছে, সরিষা, কালকা সন্ধ্যা, সকাল, সরিষা এবং কালকা সন্ধ্যা। ঠিক আছে, তো এইখান থেকে তোমার মেইনলি তুমি দেখলে বুঝতে পারবা যে ঊর্ধ্বমুখী ডিম্বক, এই যেখানে হচ্ছে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী ডিম্বক, নিচের দিকে আছে মুখটা, তাহলে এটা নিম্নমুখী অধোমুখী ডিম্বক। ঠিক আছে, অধোমুখী ডিম্বক। ঠিক আছে, এই পাশে দেখো এটা হচ্ছে পার্শ্বমুখী ডিম্বক, আর এটা হচ্ছে বক্রমুখী ডিম্বক। তাহলে একটু ছবি তুমি দেখতে পারো। ঠিক আছে, ছবিগুলো দেখে ফেলতে পারো, তোমরা জানো এগুলো।
ঊর্ধ্বমুখী ডিম্বক, অধোমুখী ডিম্বক, পার্শ্বমুখী আর হচ্ছে বক্রমুখী ডিম্বক। মেইনলি আমার লাগবে হচ্ছে উদাহরণটা, ঠিক আছে? তুমি একবার ছবি দেখবা, ভিতরে না পড়লেও সমস্যা নেই, তুমি উদাহরণগুলো হচ্ছে মেইনলি পড়বা এখান থেকে, ঠিক আছে? উদাহরণগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এটা মনে রাখা ছন্দ আছে, সুন্দর করে ছন্দটা দেখবা, তুমি পারবা, ঠিক আছে? তাও আমরা একবার পড়ে ফেলছি। ঊর্ধ্বমুখী ডিম্বক গোলমরিচ, বিষকালি পানি মরিচ এবং হচ্ছে পান। অধোমুখী ডিম্বক শিম, রেড়ি ছোলা। পার্শ্বমুখী খুদিপানা, পপি, আফিম। বক্রমুখী হচ্ছে সরিষা, কালকা, সুন্দা, ঠিক আছে? সরিষা, কালকা, সুন্দা, ঠিক আছে? সুন্দর মধ্যে পড়ে ফেলবা এটা। ক্ষুদ্র পাপ। আচ্ছা, এবার আসো এই জায়গাটা। আচ্ছা, স্ট্রিয়ানো হলো স্ট্রিক গ্যামিটোফাইটের প্রথম কোষ। স্ট্রিক গ্যামিটোফাইটকে এমব্রায়োসাইক বা ব্রন্থলীয় বলে। তো ব্রন্থলীয় গঠনের ক্ষেত্রে দেখো এখানে মনোস্পোরিক, বাইস্পোরিক, টেট্রাস্পোরিক, ঠিক আছে? তিনটা কথা এখানে বলছে, ঠিক আছে? মনোস্পোরিক প্রক্রিয়া কি একটা স্ট্রিয়ানোর ব্রন্থলী গঠনের অংশ নেয়, একটা স্ট্রিয়ানোর ব্রন্থলী গঠনের অংশ নেয়। আর বাইস্পোরিক এখানে দুইটা স্ট্রিয়ানোর ব্রন্থলী গঠনের অংশ নেয়, এটাকে এলিয়াম টাইপ হিসেবে পরিচিত। আর টেট্রাস্পোরিক মানে হচ্ছে এখানে চারটা, টেট্রা মানে চার, তাহলে চারটা স্ট্রিয়ানোর ব্রন্থলী গঠনে অংশ নেয়, ঠিক আছে? আচ্ছা, শতকরা 75 বা 75টি উদ্ভিদে মনোস্পোরিক প্রক্রিয়া ব্রন্থলী গঠিত হয়, পড়বা। আচ্ছা, এবার দেখো স্ট্রিক গ্যামিটোফাইট সৃষ্টি। এখানে আসলে এই জিনিসটা খুবই সহজ, আমরা সিকিউতে এখানে পড়াইছিলাম, ঠিক আছে? সিকিউ টপিকটা পড়ার সময় এটা পড়াইছিলাম যে প্রথমে ডিপ্লয়েড স্ত্রীণু মাতৃকোষ থেকে মায়োসিস প্রক্রিয়া চারটা হ্যাপ্লয়েড স্ত্রীণু গঠিত হয়, তিনটাই নষ্ট হয়ে যায়, তো নিচেরটাই কার্যকর থাকে, ঠিক আছে? নিচেরটাই কার্যকর থাকে। তো আলটিমেটলি এটা আমরা সিকিউতেও দেখাইছিলাম, এখানেও দেখো জিনিসটা একদম সেম, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো, এখানে হচ্ছে স্ট্রিয়ানো মাতৃকোষ যেটা আছে, ঠিক আছে? স্ট্রিয়ানো মাতৃকোষ, যে তারা বলছে যে হচ্ছে স্ট্রিয়ানো মাতৃকোষ থেকে মায়োসিস প্রক্রিয়া চারটা হ্যাপ্লয়েড স্ট্রিয়ানো গঠিত হয়, ঠিক আছে? তাহলে স্ট্রিয়ানো মাতৃকোষ থেকে মায়োসিস প্রক্রিয়া চারটা হ্যাপ্লয়েড স্ট্রিয়ানো গঠিত হয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো স্ট্রিয়ানো মাতৃকোষ থেকে এর ভিতরে তোমার হচ্ছে যে চারটা স্ট্রিয়ানো কোষ আছে, ঠিক আছে? এর উপর তিনটা নষ্ট হয়ে যায়, নিচেরটাই কার্যকর থাকে, ঠিক আছে? নিচেরটাই কি থাকে? নিচেরটাই হচ্ছে কার্যকর থাকে। আচ্ছা, কার্যকর থাকে। তো এরপর দেখো, এরপরে যে আস্তে আস্তে মাইটোসিস চলতে থাকে, মাইটোসিস সেল ডিভিশন চলতে থাকে আস্তে আস্তে, তাই না? তারপর হচ্ছে তোমার এখানে 2 নিউক্লিয়াস অবস্থা তৈরি হয়েছে এই জায়গায়, ঠিক আছে? 2 নিউক্লিয়াস অবস্থা, ওকে? 2 নিউক্লিয়াস অবস্থা, তারপর 4 নিউক্লিয়াস অবস্থা, মানে মাইটোসিস ঘটতেছে, তারপর 8 নিউক্লিয়াস অবস্থা, এখানে 4টা, ওখানে 4টা, ঠিক আছে? এরপর দেখো, এরপর হচ্ছে এই পাশ থেকে একটা নিউক্লিয়াস আসে, এই পাশ থেকে একটা নিউক্লিয়াস আসে, তো এই জায়গায় তৈরি হয়ে হচ্ছে মেরো নিউক্লিয়াস, ঠিক আছে? এই জায়গায় তৈরি হচ্ছে মেরো নিউক্লিয়াস, ঠিক আছে? মেরো নিউক্লিয়াস বা এটাকে আমরা সেকেন্ডারি নিউক্লিয়াসও বলি বা গৌণ নিউক্লিয়াস, ওকে? তারপর দেখো এই জায়গায় হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে? দুই পাশে সহকারী কোষ, এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস, আর এই পাশে হচ্ছে প্রতিপাদক কোষ, ঠিক আছে? পূর্ণাঙ্গ ব্রন্থলী, ওকে? এটা তোমরা পারবা। আচ্ছা, তো এই জিনিসটা নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলছি, এটা নিয়ে কথা বলা কিছু নয়। এরপর দেখো, এটা একটু দেখো যে পরগামী, যে পরাগনালিকা ডিম্বক রন্ধ্রপথে ডিম্বকে প্রবেশ করে একে বলা হয় পরগামী। আর ক্যালাজোগামী কি, যে পরাগনালিকা ডিম্বক মূল দিয়ে কোথায় প্রবেশ করে? ডিম্বকে প্রবেশ করে, এটা হচ্ছে ক্যালাজোগামী, ঠিক আছে? এখন এখান থেকে মেইনলি আমার এক্সাম্পলগুলো একটু দেখবা। মেজোগামী কাদের ক্ষেত্রে হয়? যেমন হচ্ছে লাউ, কুমড়া, ঠিক আছে? ডিম্বক ত্বক ভেদ করে প্রবেশ করে, একে বলা হয় মেসোগামী, ঠিক আছে? আর অধিকাংশ উদ্ভিদে কোনটা সংগঠিত হয়? পরগামী সংগঠিত হয়, ঠিক আছে? পরগামী সংগঠিত হয়, পরগামী সংগঠিত হয়, ঠিক আছে? তাহলে মেইনলি এখানে এই ছবিটা তুমি দেখো, যে দেখলে তুমি হচ্ছে বুঝতে পারবা, ঠিক আছে? যদি আমাদের ডিম্বক রন্ধ্রপথে প্রবেশ করে তাহলে কি হবে বলো? ডিম্বক রন্ধ্রপথে প্রবেশ করলে হচ্ছে পরগামী হবে, ঠিক আছে? এই যে সুন্দর করে আমরা এখানে লিখে দিয়েছিলাম, দেখো এই যে পরগামী, যে ডিম্বক রন্ধ্রপথে প্রবেশ করে। আর যেটা হচ্ছে ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে সেটা কি হবে? সেটা হচ্ছে ক্যালাজোগামী। আর ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করলে, ঠিক আছে, ডিম্বক, এটা হচ্ছে মেজোগামী। তাহলে এখানে তুমি বুঝতে পারতেছো যে এখান থেকে প্রবেশ করলে পরগামী, এখান থেকে প্রবেশ করলে হচ্ছে ক্যালাজোগামী, ডিম্বক ত্বক ভেদ করে প্রবেশ করলে সেক্ষেত্রে এটা হবে মেজোগামী, ঠিক আছে? এটা আমি তোমাদের একটু দেখাতে চাইছিলাম এখানে। আচ্ছা, তারপরে আসো। আচ্ছা, এখানে মোটামুটি যা আছে সব কিছু তো এখানে দেওয়া আছে। এরপরে চলো, হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে পরাগনালিকা থেকে ব্রন্থলিতে নিক্ষিপ্ত দুইটা পুংগামিটের মধ্যে, দুইটা পুংগামিট তো আমরা দেখাইছি, দুইটা পুংগামিট তৈরি হয়, একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়, অর্থাৎ নিষেক্রিয়া সম্পন্ন করে। এই প্রকার মিলনকে কি বলে? সিনগামী বলা হয়, সিনগামী বলা। তাহলে প্রকৃতপক্ষে যে ডিম্বাণুর সাথে একটা শুক্রাণুর মিলন হলো, যে নিষেক্রিয়াটা হলো, এই প্রকার মিলনকে তারা বলতেছে হচ্ছে সিনগামী, ঠিক আছে? আর আরেকটা পুংগামিট কি করে? সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা মাঝখানে আছে, এর সাথে মিলিত হয়, ঠিক আছে? সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, এটাকে বলা হয় ত্রিমিলন বা হচ্ছে ট্রিপল ফিউশন, ত্রিমিলন বা হচ্ছে ট্রিপল ফিউশন। তাহলে এখানে আলটিমেটলি কী হয়? আমার একটা হচ্ছে ডিম্বাণুর সাথে মিলিত হয়, ঠিক আছে? এটা হচ্ছে সিনগামী, এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটা পুংগামিট মিলিত হয়, ঠিক আছে? সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, ঠিক আছে? এটাকে বলা হয় ত্রিমিলন, ঠিক আছে? এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে ত্রিমিলন, ঠিক আছে? ত্রিমিলন, ওকে।
তারপরে আসো। তো এই যে জিনিসটা ঘটলো যে একটা পুংগেমিটের মিলন ডিম্বাণুর সাথে একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুংগেমিটের মিলন, এটাকে বলা হয় দ্বিনিষেক ক্রিয়া বা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। ঠিক আছে, এটা হচ্ছে মেনলি আবৃতবীজী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য, বাট ইফেড্রাতে পাওয়া যায়, সালটা লাগবে না। বাট তুমি এটা মনে রাখবা যে নগ্নবীজী উদ্ভিদের মধ্যে ইফেড্রাতে দ্বিনিষেক আবিষ্কৃত হয়। ঠিক আছে, ইফেড্রাতে দ্বিনিষেক আবিষ্কৃত হয়। ওকে, তো মোটামুটি আমরা জিনিসটা বুঝতে পারছি। ঠিক আছে, ট্রিমিলনও বুঝছি। আচ্ছা, এবার দেখো শস্যের উৎপত্তি। তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটা শুক্রাণু মিলনের ফলে যে ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম নিউক্লিয়াস গঠিত হয়, তা বারবার বিভাজন এবং বিকাশের মাধ্যমে এন্ডোস্পার্ম টিস্যু গঠন করে। আচ্ছা, টিস্যু গঠন করে, তাহলে শস্যের প্রচুর কী থাকে? স্টার্চ, লিপিড, প্রোটিন, এগুলো জমা করে। আচ্ছা, এই ছকটা ভাই 5 স্টার টপিক, বা এটা পড়ে যাইতে হবে, না পড়লে না পড়ে গেলে পাপ হবে। ঠিক আছে, এটা আমরা সিকিউতেও পড়াইছি, এটা খুবই ইম্পর্টেন্ট। যে গর্ভাশয়টা ফলে পরিণত, তাহলে গর্ভাশয় প্রাচীর যেটা আছে এটা কিসে পরিণত হবে? ফলতকে। তাহলে ডিম্বক কিসে পরিণত হয়? ডিম্বক হচ্ছে বীজে পরিণত হয়। ঠিক আছে, তাহলে ডিম্বকের বহিতক বা এক্সাম, তাহলে এটাকে টেস্টটা বীজ বহিতক। এখন কীভাবে মনে রাখবো? টেস্ট এক্সাম দিয়ে মনে রাখবো, টেস্ট এক্সাম দিয়ে মনে রাখবো। ঠিক আছে, টেস্ট এক্সাম, টেস্টটা আর হচ্ছে এক্সাম। ডিম্বক অনুতক বা ইন্টার হচ্ছে ট্যাগমেনে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এরপর দেখো ডিম্বাণু বা ভ্রূণে পরিণত হয়, সেকেন্ডারি নিউক্লিয়াস শস্যে পরিণত হয়। তাহলে মেন জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে, এবং সব কিছু মনে রাখতে পারলেই ভালো। এই ছকটা 5 স্টার ভাই, সিকিউ এমসিকিউ সবার জন্য, এটা তোমাকে অবশ্যই পড়ে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো, এখানে কিছু মানে স্পোরের কথা লিখছে তারা। ঠিক আছে, যে এগুলো একটু তোমাকে দেখতে হবে, যে পেনিসিলিয়ামের কোনেডিয়া বা কোনেডিওস্পোর। ঠিক আছে, তারপর মিউকর স্পোরাঞ্জিওস্পোর বা গনেডিয়া। ঠিক আছে, অ্যাগারিকাসের বেসিডিওস্পোর। ঠিক আছে, এগুলো তোমাকে একটু পড়তে হবে জাস্ট এমসিকিউর জন্য। আচ্ছা, স্পোর হোমোস্পোরাস কখন আমি বলবো? যেটা হচ্ছে স্পোরের সম আকৃতির যখন হবে, কাদের ক্ষেত্রে হয়? ফার্ন এবং হচ্ছে লাইকোপোডিয়াম, এরা হচ্ছে হোমোস্পোরাস। হেটারোস্পোরাস মানে কি? স্পোরটাও অসম আকৃতির, এদেরকে স্যালাজিনেলা এবং হচ্ছে শুষ্নিশাক। ঠিক আছে, হ্যাঁ, স্যালাজিনেলা এবং হচ্ছে শুষ্নিশাক। ওকে, এবার আসো। এখন এই জায়গায় উদ্ভিদের স্বাভাবিক অঙ্গজ প্রজনন, এক্ষেত্রে তোমার বা এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে এমসিকিউ আসবে। যে মূল দ্বারা কাদের হয়, এখান থেকেও জাস্ট এক্সাম্পলগুলো আমার পড়া লাগবে। কাণ্ড দ্বারা কাদের হয়? ঠিক আছে, জাস্ট এক্সাম্পলগুলো তোমাকে পড়তে হবে। সাকার একদম বিশেষ কাণ্ড, এটা দিয়ে কাদের হয়? ঠিক আছে, জাস্ট এক্সাম্পলগুলো তোমাকে পড়া। ভাই এখানে আমি সুন্দর করে ছন্দ রেখে দিছি, পড়ে ফেলবা। যে মূল দ্বারা কাদের হয়? ওমা ডালের শত শত কাক, পটল ও মিষ্টি আলু খাচ্ছে, তাহলে সুন্দর মতো তুমি পারবা। কাণ্ড দ্বারা কাদের হচ্ছে, আমি সুন্দর করে ছন্দ লিখে দিছি। ঠিক আছে, এবং কাদের হয় লিখে দিছি। তারপর এখানে হচ্ছে সাকার। ঠিক আছে, সাকার দ্বারা কাদের হয়? সাকার দ্বারা কাদের হয় সুন্দর মতো পড়ে ফেলবা। ঠিক আছে, সাকার দ্বারা কাদের হয় এবার করে দেখে ফেলবা। তাহলে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, পাতা ক্ষেত্রে পাথরকুচির পাতা, এটা তোমরা জানো। ঠিক আছে, বুলবিল বা কক্ষমুখল কাদের হয়? চুপড়ি আলু। তাহলে এক্সাম্পলগুলো, ঠিক আছে, এক্সাম্পলগুলো লাগবে। তাহলে আমরুল শাকের কিসের মাধ্যমে হয়? স্টোলন দ্বারা বংশবৃদ্ধি হয়। ঠিক আছে, আচ্ছা, মুকুল উদ্গম আমরা জানি, ইস্টের ক্ষেত্রে মুকুল উদ্গম হয়। ফণি মনসার পর্ণকাণ্ড থেকে নতুন গাছ হয়। ঠিক আছে, ফণি মনসার পর্ণকাণ্ড থেকে। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো তোমাকে পড়ে ফেলতে হবে। কৃত্রিম অঙ্গজ প্রজনন, দেখো এখানে কাটিং বা হচ্ছে স্লিপ। ঠিক আছে, তুমি এগুলো একবার রিডিং দিবা, এক্সাম্পলগুলো একবার রিডিং দিবা। ঠিক আছে, কাটিং বা স্লিপেরগুলো একবার রিডিং দিবা। ঠিক আছে, আচ্ছা, দাবা কলম কাদের হয়? জাস্ট মেইন জিনিস তুমি মনে রাখো, যে লেবু এবং হচ্ছে জুই। ঠিক আছে, এক্সাম্পলগুলো একটু মনে রাখো। ঠিক আছে, এক্সাম্পলগুলো একটু মনে রাখো। ঠিক আছে, ভিতরে যদি কিছু পড়তে না পারো, এক্সাম্পলগুলো একটু মনে রাখো। ঠিক আছে, জোর কলম, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। জোর কলমটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রাফটিং, জোর কলম বা হচ্ছে গ্রাফটিং। ওকে, দাবা কলম তো তোমরা বুঝতেছো যে মাটি সংলগ্ন লম্বা শাখাকে বাঁকিয়ে মাটিতে চাপা দিলে কয়েক সপ্তাহের মধ্যে, ঠিক আছে, ওই পর্ব থেকে অস্থানিক মূল বের হয়। ঠিক আছে, এগুলো তোমরা পারো আমি জানি। আর জোর কলম, তাহলে জোর কলম যেটা ইংলিশটা ওটা মনে রাখবা, ইংলিশ থেকেও পড়তে চলে আসতে পারে, গ্রাফটিং। ঠিক আছে, গ্রাফটিং। তো এখানে জোর কলম যেটা করা হয়, ঠিক আছে, যে নির্বাচিত উদ্ভিদের কোনো শাখা টবে লাগানো একই প্রজাতিভুক্ত অন্য একটি উদ্ভিদের সাথে জুড়ে দিতে হয়। ঠিক আছে, জুড়ে দিতে হয়। এখন যেটা বিচ্ছিন্ন অংশ এটা হচ্ছে সাইয়ন, আর যার সাথে জোড়া লাগাবো এটাকে বলা হয়, তাকে বলা হয় স্টক। ঠিক আছে, যে উদ্ভিদের সাথে জোড়া লাগাবো তাকে বলা হয় স্টক। ঠিক আছে, স্টক। তারপরে গুটি কলম কাদের ক্ষেত্রে করি? যেমন লেবু, আম, গোলাপ, গন্ধরাজ, এগুলোর ক্ষেত্রে গুটি কলম করি। ঠিক আছে, তাহলে এক্সাম্পলগুলো তোমার একটু মনে রাখতে হবে। চোখ কলম বা হচ্ছে কুড়ি সংযোজন। ঠিক আছে, চোখ কলম বা কুড়ি সংযোজন এটা কাদের ক্ষেত্রে করি? যেমন হচ্ছে কুল, বরই, গোলাপ। ঠিক আছে, এই জিনিসগুলো করি। আর মাইক্রো প্রপাগেশন সম্পর্কে তোমরা অলরেডি জানো। ঠিক আছে, যে অতি ক্ষুদ্র একটা টিস্যু থেকে অসংখ্য চারা সৃষ্টি করা যায় বলে এটা হলো মাইক্রো প্রপাগেশন। মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, এটাকে প্রপাগেট করতেছি। ঠিক আছে, অসংখ্য চারা সৃষ্টি করতেছি। ঠিক আছে, একটা টিস্যু থেকে অসংখ্য চারা সৃষ্টি করছে, এটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। তো যদি তোমার এই জায়গাটা বুঝতে কষ্ট তুমি সব ছবি দেখবা, দেখো যে জোর কলম করছে, ছবিটা একটু খেয়াল করো, একটা সাইয়ন, একটা হচ্ছে স্টক। ঠিক আছে, জোর কলম করছে। ঠিক আছে, তাহলে এখানে তুমি ছবিগুলো একটু দেখবা ভাই। ঠিক আছে, দাবা কলম দেখাচ্ছে। ঠিক আছে, দাবা কলম দেখাচ্ছে এই জায়গাটা, ছবিগুলো একটু দেখবা, মানে
তুমি বুঝতে পারবা, ঠিক আছে। বাট মেইনলি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে জোর কলম, ঠিক আছে। জোর কলমটা গুরুত্বপূর্ণ, সাইন এবং হচ্ছে স্টক এই জায়গাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সাইন এবং স্টক এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এবার আসো এই জায়গায় এই যে পার্থেনোজেনেসিস, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। নর্মালি ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন তথা নিষেকের ফলে ভ্রূণ সৃষ্টি হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ডিম্বাণু নিষিক্ত না হয় সরাসরি ভ্রূণ সৃষ্টি করতে পারে, ঠিক আছে। তাহলে ডিম্বাণু নিষিক্ত না হয় সরাসরি ভ্রূণ সৃষ্টি করে থাকে, তাহলে এই প্রক্রিয়াটা ডিম্বাণু নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয়, একেই বলা হয় পার্থেনোজেনেসিস বা অপুংজনি, ঠিক আছে। আর হরমোন প্রয়োগে বীজহীন ফলোৎপাদন প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোগার্পি, ঠিক আছে। পার্থেনোগার্পি বীজহীন কলা পার্থেনোগার্পিক ফল। তাহলে পার্থেনোজেনেসিস দুই ধরনের হতে পারে, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এই জায়গাটা একটু পড়তে হবে আমাদের। তাহলে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস কি, যে স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হলেও তা নিষিক্ত না হয়ে সরাসরি ভ্রূণ সৃষ্টি করে, তখন তাকে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস বলে। এক্সাম্পলগুলো পড়তে পারলে একটু ভালো, ঠিক আছে। এক্সাম্পলগুলো একটু পড়তে পারলে ভালো। আর ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস কি, যে স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ার মধ্যে মাইটোসিস প্রক্রিয়া ডিম্বাণু তৈরি হয় টুয়াইসেন, ঠিক আছে, এবং পরে তা ভ্রূণে পরিণত হয়, একে বলা হয় ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। আর আরেকটা জিনিস খেয়াল করো এখানে, অ্যান্ড্রোজেনেসিস এটা একটু বলছে, সরি, ওকে। তাহলে নিকোটিয়ানা ট্যাবাকাম, তামাকে অনিষিক্ত শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টি হয়। তাহলে এই যে শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যান্ড্রোজেনেসিস, ওকে, অ্যান্ড্রোজেনেসিস। আচ্ছা, এখানের এক্সাম্পলগুলো মনে রাখার জন্য আমি একটা ছন্দ দিছি, পড়ে ফেলতে পারো। সোলার অর্কিস, সোলার নাম না একদম, অর্কিস ম্যাকুলেটা। আর ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস হচ্ছে পার্থ টেরা, ঠিক আছে। সুন্দর মধ্যে একটু দেখে নিবা, ওকে। এবার আসো অ্যাপোস্পোরি বা এগুলো জাস্ট একটু ডেফিনেশনগুলো দেখে যাবো, ঠিক আছে। যে ডিম্বকের যে কোনো দেহকোষ থেকে ডিম্বকত্বক নিউসেলাস ডিপ্লয়েড ভ্রূণথলি সৃষ্টি হতে পারে, জাস্ট একদম দেখবা, ঠিক আছে। একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা যে ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট ডিপ্লয়েড ভ্রূণথলির ডিপ্লয়েড ডিম্বাণু, ঠিক আছে। কথাগুলো একটু খেয়াল করো। নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যাপোস্পোরি, ঠিক আছে, অ্যাপোস্পোরি, ঠিক আছে। হাইরেসিয়াম উদ্ভিদের রূপ দেখা যায়। একটু বুঝে বুঝে তুমি যখন এগুলো পড়বা, ঠিক আছে, তখন তুমি পারবে। আমাদের তো একাডেমিক ক্লাস এগুলো খুব ডিটেলসে আমরা পড়াই, বাট এখন তোমাদের আসলে টাইম নাই আসলে। জাস্ট একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা যে এই জায়গায় অ্যাডমিনিটিভ এমব্রিওতে কী হয়, যে ভ্রূণথলি গঠন ছাড়াই অ্যাপোস্পোরিতে ভ্রূণথলি গঠিত হয়, আর অ্যাডভেন্টিভ এমব্রিওতে ভ্রূণথলি গঠন ছাড়াই ডিম্বকত্বক বা নিউসেলাসের যে কোনো কোষ থেকে ভ্রূণ সৃষ্টি হয়, এটাকে বলে অ্যাডভেন্টিভ এমব্রায়োনিক। আচ্ছা, ডিম্বাণু ছাড়া ভ্রূণথলি অন্য যে কোনো কোষ, সহকারী কোষ, প্রতিপাদক কোষ থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাপোগামী বলে। নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি হয় এলিয়াম। তো জাস্ট ডেফিনেশনগুলো একটু দেখবে, একটু চিন্তা করে করে পড়বা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ডিম্বাণু, ভ্রূণথলি বা ডিম্বকের অন্য কোষ থেকে নিষেক ছাড়া ভ্রূণ তৈরির এইসব প্রক্রিয়া, ঠিক আছে। এসব প্রক্রিয়াকে সামগ্রিকভাবে আমরা কি বলি, সামগ্রিকভাবে আমরা বলি হচ্ছে অ্যাগামোস্পার্মি, ঠিক আছে, অ্যাগামোস্পার্মি। আর অ্যাগামোস্পার্মি অনুপ্রেরণা সৃষ্টির জন্য পরাগায়ন আবশ্যক হলে তাকে বলা হয় সিউডোগামী, ঠিক আছে, তাকে বলা হয় সিউডোগামী, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো একটু জাস্ট চিন্তা করে করে তুমি হচ্ছে পড়বা, তাইলেই হবে, ঠিক আছে, তাইলেই হবে। আচ্ছা, কৃত্রিম প্রজনন থেকে দেখো এই কৃত্রিম স্টেপগুলো একটু পড়ে ফেলবা। কৃত্রিম হাইব্রিডাইজেশনের স্টেপগুলো এগুলো আমরা সিকিউতে পড়াইছি, ঠিক আছে। স্টেপগুলো একটু পড়ে ফেলবা। জাস্ট প্যারেন্ট নির্বাচন করা হয়, প্যারেন্টের কৃত্রিম স্বপরাগায়ন করা হয়, ঠিক আছে। যে প্যারেন্ট স্বপরাগায়ন হলে কৃত্রিম স্বপরাগায়ন করে হোমোজাইগাস করা হয়। তারপর হচ্ছে প্যারেন্ট উদ্ভিদের মেনলি হচ্ছে যেটাকে মাতৃ পুষ্প হিসাবে ধরা, খেয়াল করা একটা জিনিস, যে পুষ্পকে মাতৃপুষ্প হিসাবে ধরা হবে এবং তার যদি উপলিঙ্গ হয়, ঠিক আছে, তাহলে যেটা মাতৃপুষ্প মানে হ্যাবিটাইজেশন বা সংকরায়ন, তো তুমি বুঝতে পারছো যে এখানে আমরা আসলে ক্রস ঘটাই, ঠিক আছে, কৃত্রিমভাবে ক্রস ঘটাই। তো যেটা মাতৃপুষ্প, ঠিক আছে, সেটা যদি তোমার উপলিঙ্গ হয় এবং উপলিঙ্গ হয়, ঠিক আছে, এবং যদি তোমার ধরো স্বপরাগী হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ইমাস্কুলেশন করি, ঠিক আছে, ইমাস্কুলেশন করি মাতৃপুষ্পের ক্ষেত্রে। যে পরিপক্ক হওয়ার আগে পুষ্প থেকে পুংকেশর মেরে ফেলা বা সরিয়ে ফেলা, এটাকে বলা হয় হচ্ছে ইমাস্কুলেশন, ঠিক আছে। তারপরে স্টেপগুলো, ঠিক আছে, ইমাস্কুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ ক নম্বর প্রশ্নের জন্য, ঠিক আছে। ব্যাগিং, ক্রসিং, লেভেলিং, ঠিক আছে, ব্যাগিং, ক্রসিং, লেভেলিং। তারপরে এগুলা ধরো বীজ সংগ্রহ, বীজ বপন, F1 বংশধরের উদ্ভব, তারপর হচ্ছে F1 বংশধরের ব্যবহার এবং নতুন প্রকরণ সৃষ্টি। তো এখানে মেনলি তুমি হচ্ছে যে ইমাস্কুলেশন জিনিসটাকে এটা একটু মনে রাখবা, ঠিক আছে, এবং হচ্ছে এই যে স্টেপগুলো আছে স্টেপগুলো একটু মনে রাখবা যে কীভাবে আমরা কৃত্রিম হাইব্রিডাইজেশনগুলো করি, কোন স্টেপের পর কোন স্টেপ, ঠিক আছে। তো এটা সিকিউতে আমি খুব বিস্তারিত পড়াছিলাম, তো আশা করি এটা তুমি দেখছো ওই জায়গাটা সিকিউ ক্লাসে। বাট এই জিনিসটা হচ্ছে নর্মালি তুমি হচ্ছে একটু পড়ে ফেলবা যে কোন স্টেপের পর কোন স্টেপ, ঠিক আছে, ওকে। টাইম নাই, আমরা হচ্ছে এবার প্রশ্ন সলভ করব, ঠিক আছে, ওকে। তো এটা যদি আমি তো একটু ব্যাখ্যা করে দেখো। প্রথমে প্যারেন্ট নির্বাচন করা হয় দুইটা উদ্ভিদ যাদের ভিতরে সংকরায়ন ঘটানো হবে, তারপর ওদের ভিতরে কৃত্রিম সংকরায়ন করা হয়, যদি তারা স্বপরাগী না হয় কৃত্রিম সংকরায়ন করানো হয়। পরে হচ্ছে প্যারেন্ট উদ্ভিদকে যেটা মাতৃপুষ্প হবে, ঠিক আছে, যে মাতৃপুষ্প মানে যে ফুলের গর্ভমুণ্ডে আমরা পরাগটা স্থাপন করব সেটা হচ্ছে মাতৃপুষ্প। তো মাতৃপুষ্পর ক্ষেত্রে যদি যাতে আবার স্বপরাগণ না হয়ে যেতে পারে, এই জন্য আমরা মাতৃপুষ্প থেকে পুংকেশরটা সরাই ফেলি, যেটাকে বলা হয় ইমাস্কুলেশন। পরে এটাকে বেগিং করে রাখি, বেগিং করে রাখার পর আলটিমেটলি আমরা ক্রসিং করাই, মানে যেটা পুং উদ্ভিদ সেখান থেকে পরাগন সংগ্রহ করে স্ত্রী উদ্ভিদের ইমাস্কুলেটেড পুষ্প গর্ভমুণ্ডে ফেলে দিই, তারপর লেভেলিং করে আলটিমেটলি পরের স্টেপগুলো হয়,
ঠিক আছে, কৃত্রিমভাবে আমরা পরাগায়ন করি। আচ্ছা, এবার দেখো এই জায়গায় শেষ, আমরা প্রশ্নগুলো একটু সলভ করি যে বৃদ্ধিরত পরাগণ পুষ্টি সরবরাহ করার নিচের কোনটা? বৃদ্ধিরত পরাগণ পুষ্টি সরবরাহ করেছে ট্যাপেটাম, ঠিক আছে, ট্যাপেটাম, এটা একটু মনে রাখবা, ট্যাপেটাম। ওকে, একটি পরাগথলিতে 25টি রেণু মাতৃকোষ থাকলে মিউসিস বিভাজনের পর কতটি পরাগরেণু তৈরি হবে? তাহলে মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড, তাহলে সেক্ষেত্রে মায়োসিস ঘটবে। মায়োসিস বিভাজনে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়, তাহলে এটা হবে 100, ঠিক আছে, 25 × 4 100। আচ্ছা, চিত্রে বি কি? বি চিহ্নিত অংশের নাম কি বলো? বি চিহ্নিত অংশটা কি আসলে? ওই যে আমরা দেখাইছিলাম যে নিচের দিকে 2টা পুংগ্যামিট তৈরি হবে, তাই না? জনন নিউক্লিয়াস থেকে 2টা পুংগ্যামিট তৈরি হবে, এটাই দেখাইছে। ভ্রূণকে পুষ্টিদান করে কোনটা? ভ্রূণকে পুষ্টিদান করে এটা হচ্ছে নিউসিলাস, ঠিক আছে, নিউসিলাস ছবি আমরা দেখাইছি, নিউসিলাস হচ্ছে ভ্রূণকে পুষ্টিদান করে। আচ্ছা, গর্ভযন্ত্রের উপাদান কি বলো? গর্ভযন্ত্রের উপাদান কি কি হবে? তাহলে গর্ভযন্ত্রের ক্ষেত্রে আমার কিন্তু ওই যে ডিম্বাণু থাকে এবং ডিম্বাণুর দুই পাশে কিন্তু সহকারী কোষ থাকে, আমি দেখাইছি তোমাদেরকে, ঠিক আছে, সহকারী কোষ। ওকে, ডিম্বাণু যন্ত্র কত নিউক্লিয়াস বিশিষ্ট? তাহলে এখানে ডিম্বাণু থাকবে, 2টা সহকারী কোষ থাকবে, তাহলে এখানে 3টা নিউক্লিয়াস বিশিষ্ট, ঠিক আছে, 3টা নিউক্লিয়াস বিশিষ্ট। উপরের চিত্রে ডিম্বকটি কোন উদ্ভিদে দেখা যায়? তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী, তুমি ছবি দেখে বুঝতে, ছবি দেখতে বলছিলাম, ঊর্ধ্বমুখী ডিম্বক, ঠিক আছে। তাহলে ঊর্ধ্বমুখী ডিম্বক মনে রাখার ছন্দ রাখে তোমাদের মনে আছে? এটা আনসার, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা। আমি তোমাকে ঊর্ধ্বমুখী ডিম্বকের পড়াইছিলাম যে গোলাপি, বলো কি বলছিলাম? গোলাপি বিষ পান করে ঊর্ধ্বে চলে গেল, ঠিক আছে, গোলাপি বিষ পান করে কোথায় চলে গেল? ঊর্ধ্বে চলে গেল। তাহলে এখানে তুমি দেখো, তুমি দেখলেই বুঝতে পারো, এখন বুঝতে পারবো, দেখো এই যে গোলাপি বিষ পান করে ঊর্ধ্বে চলে গেলো, তাহলে গোলমরিচ, বিষ কাটালি, পানি মরিচ এবং হচ্ছে পান। তাহলে এখানে কোনটা আনসার হবে? কোনটা আনসার হবে এখন তুমি বলো, তুমি দেখতেছো এখন, তুমি পারবা এখন, ঠিক আছে। তাহলে এখানে আনসার কোনটা হবে বলো? আনসার হবে হচ্ছে কোনটা? পানি মরিচ, ঠিক আছে, পানি মরিচ। সরিষাতে নিম্নলিখিত কোন প্রকার ডিম্বক দেখা যায়? বক্র সকাল, ঠিক আছে, তাহলে বক্রমুখী, তাই না? সরিষা। ওকে, চিত্রের প্রক্রিয়াটা কি? এটা আসলে ডিম্বক রন্ধ্রপথে প্রবেশ করতেছে, তাহলে ডিম্বক রন্ধ্রপথে যখন প্রবেশ করে, ডিম্বক রন্ধ্রপথে যদি প্রবেশ করে তাহলে এটা কি হবে? পরগামী, তাই না, পরগামী। মনস্পর প্রক্রিয়া কত শতাংশ ভ্রূণথলি গঠিত হয়? 75 ভাগ, 75 ভাগ, ঠিক আছে। ত্রিমিলন প্রক্রিয়া নিচে কোন সম্পর্কিত? ত্রিমিলন। তো এখানে মেইনলি ত্রিমিলনটা কখন হয়? যখন সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটা পুংগ্যামিট মিলিত হয়, তাহলে এটা গৌণ নিউক্লিয়াসের সাথে সম্পর্কিত, ঠিক আছে। আসো, আবৃত ডিম্বাণুর সাথে পুংগ্যামিটের মিলনকে কী বলে? ডিম্বাণুর সাথে পুংগ্যামিট মিলন ঘটে, তাহলে এটা হচ্ছে সিনগ্যামি, তাই না, সিনগ্যামি। ওকে, ভ্রূণথলিতে একটা পুংগ্যামি একটা ডিম্বাণুর মিলনকে কী বলে? সেম প্রশ্ন আসছে না, সেম প্রশ্ন, তাহলে এখানে সিনগ্যামি, ঠিক আছে। কোনটি ডিপ্লয়েড কোষ? ভাই, ডিপ্লয়েড কোষ হচ্ছে ওস্পোর, তাই না, ডিম্বাণু, স্পোর, পরাগরেণু, ওস্পোর, এটা হচ্ছে ডিপ্লয়েড কোষ, 2n। শ্বসন নিউক্লিয়াসে ক্রোমোজোম কয়টা থাকে এন্ডোস্পার্মের ক্ষেত্রে? 2n + n, তাহলে 3n হবে, তাই না, 3n হবে। নিষেকের পর গর্ভাশয় কিসে পরিণত হয়? গর্ভাশয় ফলে পরিণত হয়, আমরা জানি, পড়ছি আমরা। নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? ডিম্বক বীজে পরিণত হয়, দেখছো, ওই ছক থেকে পরীক্ষার প্রশ্ন আসে। ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়, ঠিক আছে, দেখছো, এগুলো বোর্ডে আসছে। সেকেন্ডারি নিউক্লিয়াসের পরবর্তী রূপ কোনটা? সেকেন্ডারি নিউক্লিয়াসটা শস্যতে পরিণত হয়। নিষেকের পর কোনটি বীজে পরিণত হয়? ঠিক আছে, নিষেকের পর কোনটি বীজে পরিণত হয়? একদম ইজি প্রশ্ন, ডিম্বক, ঠিক আছে, ডিম্বক বীজে পরিণত হয়। নিচের কোনটি মূলের মাধ্যমে বংশবিস্তার করে? দেখো, মূল, ঠিক আছে। তো এটা দেখার জন্য আমাদের ওই ছন্দটা চলে আসতে হবে, ঠিক আছে, ওই ছন্দটা চলে আসতে হবে। ছন্দটা আমি তোমাদেরকে দেখাইছি, এই ছন্দটা একটু ভালো মতো খেয়াল করো, ঠিক আছে। এটা একটা লাইফ চেঞ্জিং একটা ছন্দ এবং এটা তোমার খুবই কাজে দিবে, ঠিক আছে, তুমি যদি এটা পড়ো খুবই কাজে দিবে, ঠিক আছে। দেখো, মূল দ্বারা কী আছে? ডালিয়া, শতমূলী, কাকরোল, পটল, মিষ্টি আলু, ঠিক আছে, মিষ্টি আলু, ডালিয়া, শতমূলী, কাকরোল, পটল। আর কাণ্ড দ্বারা কী আছে? দেখো, উলকচু, ঠিক আছে, আদা, পেঁয়াজ, শটি, এগুলো আছে। শাখার দ্বারা চন্দ্রমল্লিকা, কলা, পুদিনা, আনারস, বাঁশ, এগুলো শাখার দ্বারা, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এই যে মূল দ্বারা কী আছে? ডালিয়া, শতমূলী, কাকরোল, পটল, মিষ্টি আলু, ঠিক আছে, মিষ্টি আলু। তাহলে মিষ্টি আলু, ডালিয়া, শতমূলী, কাকরোল এবং হচ্ছে পটল, ঠিক আছে, কাকরোল এবং হচ্ছে পটল। তাহলে তুমি এখন খুব ইজিলি কিন্তু এটা এখন পারবা, ঠিক আছে, ইজিলি এটা হচ্ছে পারবা। তাহলে মূল মিষ্টি আলু, তাই না, মূল হচ্ছে মিষ্টি আলু, মূলের মাধ্যমে জন্ম হয়। আবার দেখো, মিষ্টি আলু, ডালিয়া বলছি, তাই না, তাহলে আমরা পারবো। নিচে কোনটি মূল দ্বারা বংশবৃদ্ধি করে? আবার ডালিয়া আসছে, ঠিক আছে। কাণ্ড দ্বারা বংশবৃদ্ধি করে কোনটা? ঠিক আছে, কাণ্ড দ্বারা আমরা দেখাইছি উলকচু আছে, ঠিক আছে। গোল আলুর অঙ্গজাত কোনটি? তাহলে গোল আলু, ঠিক আছে। তাহলে আবার তুমি দেখো, তুমি যদি
এটা বারবার তুমি হচ্ছে দেখবা, এমসিকিউগুলো সলভ করবা এবং হচ্ছে বারবার তুমি হচ্ছে এই ছন্দটা দেখবা, তোমার জন্য ইজি হয়ে যাবে পড়াশোনা, ঠিক আছে? তাহলে এখানে তুমি দেখলে তুমি হচ্ছে বুঝতে পারবা, ঠিক আছে? একদম সুন্দরভাবে তুমি হচ্ছে এই জিনিসটা বুঝতে পারবা। আচ্ছা, তো এখন খেয়াল করো, দেখো, ওকে, তো এখানে খেয়াল করো এই যে কাণ্ডর ভিতরে গোলালু আছে, কাণ্ডর ভিতরে কে আছে? গোলালু আছে। আচ্ছা, আমরা ছন্দে তাহলে গোলালুটা অ্যাড করে দিই একটু, ঠিক আছে? ও গো, তাহলে এখানে আমরা গোলালু অ্যাড করে দিই, ঠিক আছে? কাণ্ড দ্বারা হচ্ছে ওলকচু গোলালো, ঠিক আছে? ওলকচু গোলালো, ওলকচু গোলালো, আদা পেঁয়াজ সটি, ঠিক আছে? আদা পেঁয়াজ সটি, ঠিক আছে? তাহলে আমরা এটা আনসার করতে পারবো। তাহলে এটার আনসার কী হবে বলো? কাণ্ড দ্বারা, তাই না? কাণ্ড দ্বারা হবে, ঠিক আছে? এখন আমাদের জন্য খুব ইজি, এটা আমরা পারবো কাণ্ড দ্বারা, ঠিক আছে? কাণ্ড দ্বারা কাণ্ডের মাধ্যমে জনন সম্পূর্ণ করে, ঠিক আছে? কাণ্ডের মাধ্যমে জনন করে, এখানে কী হবে? আদা, ঠিক আছে? আদা। কোন গোলালো অঙ্কুজ প্রজনন কোনটির মাধ্যমে? তাহলে এখানে আমরা পাই কমল কি? কাণ্ড, ঠিক আছে? গুলালো, আমরা গুলালো সম্পর্কে আবার একটু এখানে দেখাইছি কাণ্ড, এখানে আবার প্রশ্নটা আসছে, তো এভাবে রিপিট আসতে পারে, ঠিক আছে? কাণ্ড, আসো, কাণ্ড, ওকে। এবার দেখো স্টক এবং সায়ন যাই লেখো না কেন, সায়ন, ঠিক আছে? শব্দগুলো নিম্নে কোনটি ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে এখানে আমি বলছিলাম ইংলিশটা মনে রাখতে, গ্রাফটিং, ঠিক আছে? গ্রাফটিং। আচ্ছা, চিত্রের প্রক্রিয়াটি কি? এটা হচ্ছে তোমার কি কলম? এটা হচ্ছে জোর কলম, ঠিক আছে? বা হচ্ছে গ্রাফটিং, জোর কলম বা হচ্ছে গ্রাফটিং, ওকে। কোন নিষেক ছাড়া ডিম্বাণু ক্ষেত্রে থেকে কর্মক্ষম ভ্রূণ উৎপাদনে সক্ষম? তাহলে নিষেক ছাড়া ডিম্বাণু থেকে কর্মক্ষম ভ্রূণ, তাহলে এক্ষেত্রে পার্থেনোজেনেসিস, তাই না? পার্থেনোজেনেসিস আসবে। আচ্ছা, নিষেক ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া, নিষেক ব্যতীত, তাহলে এখানে পার্থেনোজেনেসিস, ঠিক আছে? পার্থেনোজেনেসিস, ওকে। আচ্ছা, নিষেক ক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ তৈরি, তাহলে শুক্রাণু থেকে ভ্রূণ তৈরি হলে অ্যান্ড্রোজেনেসিস, ঠিক আছে? এগুলো আমরা সবই পড়াইছি, তোমাদেরকে এখন খুব ইজিলি পারবা। আচ্ছা, কোনটির মাধ্যমে উন্নত জাত সৃষ্টি করা যায়? উন্নত জাত সৃষ্টি করা যায় কিসের মাধ্যমে? উন্নত জাত সৃষ্টি করতে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাত সৃষ্টি করা যায়, ঠিক আছে? তারপরে যে কোনটির মাধ্যমে বৈশিষ্ট্যের ভিন্নতা সৃষ্টি হয়? ঠিক আছে, শঙ্করায়নের মাধ্যমে বৈশিষ্ট্যের ভিন্নতা সৃষ্টি হয়, শঙ্করায়নের মাধ্যমে, ঠিক আছে? নিচে কোনটির মধ্যে মাত্র দুই বৈশিষ্ট্যের পরিবর্তন হয়? তাহলে এখানে কি? শঙ্করায়ন, ঠিক আছে? শঙ্করায়ন। আর অংশে পুংগ্যামিট মিলিত হলে যা হয়, আর অংশটা খেয়াল করো, আর অংশটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হলে আমরা কী ধরবে? এখানে তোমার হচ্ছে যে ঘটনাটা ত্রিমিলন, আলটিমেট তৈরি হবে এন্ডোস্পার্ম বা শস্য। তাহলে 2 এবং 3 হচ্ছে এখানে কারেক্ট, 2 এবং হচ্ছে 3, এটা হচ্ছে কারেক্ট। সিনগ্যামি তো না, সিনগ্যামি হচ্ছে শুক্রাণুর সাথে ডিম্বাণু যখন মিলিত হয়, ওকে। বাট এখানে হচ্ছে মেনলি কি, এখানে আমরা বলছি হচ্ছে আর অংশে মানে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে, তাহলে এখানে তোমার ত্রিমিলন এবং হচ্ছে পরবর্তী এন্ডোস্পার্ম বা শস্য তৈরি হবে, ঠিক আছে? তাহলে 2 এবং 3 আনসার হবে, ওকে। মূল দ্বারা জনন কাজ সম্পন্ন হয়, দেখছো? তাহলে মূল দ্বারা, ঠিক আছে? তাহলে আমরা মনে আছে যে আমরা মূল দ্বারা কি বলছিলাম? মিষ্টি আলু ডালিয়া, ঠিক আছে? মিষ্টি আলু ডালিয়া, তারপর কি? শতমূলী, সেই যে শতমূলী, কাকরোল, পটল, মিষ্টি আলু, এই যে মিষ্টি আলু ডালিয়া, শতমূলী, কাকরোল এবং হচ্ছে পটল, ঠিক আছে? পটল, মিষ্টি আলু ডালিয়া, শতমূলী, কাকরোল এবং হচ্ছে পটল। তাহলে মূলধারার ভিতরে কিন্তু তোমার ডালিয়া এবং পটল হবে, পাথরকুচি হচ্ছে পাতা দিয়ে হয়, তাহলে 1 আর 3 আনসার হবে, 1 আর 3 আনসার হবে, ঠিক আছে? আচ্ছা, ইমাস্কুলেশনের বৈশিষ্ট্য কী? যে পুংকেশর অপসারণ করি, এবং এটা হচ্ছে তোমার মানে উভলিঙ্গ ফুলগুলোতে হয়, উভলিঙ্গ ফুলগুলোতে স্বপরাগণের একটা চান্স থাকে, তাহলে পুংকেশর অপসারণ এবং স্বপরাগণ রোধ, 1 আর 3 হবে আনসার, ঠিক আছে? 1 আর 3 হবে আনসার, ঠিক আছে? এখানে একলিঙ্গ ফুলে গোটা, এটা আনসার হবে না, ঠিক আছে? এই তো মোটামুটি এগুলা দেখা দিলাম, এখন তুমি হচ্ছে নিজে থেকে সব কিছু পারবা।